আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে লেকচার 3-তে স্বাগতম। আমরা এই লেকচারে ত্রিভুজের বহিস্থ কোণ ও ত্রিভুজের অন্তস্থ কোণ নিয়ে আলোচনা করব। প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। মনে করি এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের কোণ আছে কয়টা? 3টা। এই যে ত্রিভুজের যে আর কি ভিতরের যে 3টা কোণ আছে, এই কোণগুলোকেই বলা হয় ত্রিভুজের অন্তস্থ কোণ। এই কোণগুলোকে কি বলা হয়? ত্রিভুজের অন্তস্থ কোণ। তাহলে একটা ত্রিভুজের একটি ত্রিভুজের অন্তস্থ কোণ কয়টি আছে? 3টি আছে। একটি ত্রিভুজের অন্তস্থ কোণ 3টি। এরপর আসি বহিস্থ কোণ। ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে অপর বাহুর সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বহিস্থ কোণ। যেমন কি এবিসি একটা ত্রিভুজ। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে বর্ধিত করলে এই অপর আর একটি বাহুর সাথে যে কোণ উৎপন্ন করে এই কোণটা কি আমার? বহিস্থ কোণ। বহিস্থ কোণ। আবার আমি যদি এবি বাহুটাকে বর্ধিত করি তাহলে আমাদের এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। তারপর আমি যদি এই সিএ বাহুটাকে আমি যদি বাইরে দিকে বহিস্থ করি তাহলে আবার এখানে একটা কি কোণ উৎপন্ন হবে। এগুলো আমাদের কি? সবগুলোই বহিস্থ কোণ। তো আমি বহিস্থ কোণ দ্বারাই আমরা সম্পূর্ণ বেসিক বোঝার চেষ্টা করব যে বহিস্থ কোণের সাথে আমাদের অন্তস্থ কোণের একটা সম্পর্ক আছে, যা বোঝায় আমাদের মেন উদ্দেশ্য। এই বহিস্থ কোণের সাথে আমাদের ত্রিভুজের অন্তস্থ কোণ 3টির একটা সম্পর্ক আছে। এই যে বহিস্থ কোণের সাথে যে আমার সন্নিহিত একটা অন্তস্থ কোণ আছে, এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণের, এই কোণটার নাম কি? বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ। সন্নিহিত অন্তস্থ কোণ। আর বাকি যে দুইটা কোণ আছে এ এবং বি কোণ, এই এ এবং কোণ বিকে, কোণ এ এবং কোণ বিকে বলা হয় বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ। ওকে, তাহলে আমরা কি বলবো? এই যে আমাদের সি কোণটা, এই সি কোণটা বলবো হইতেছে বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ, এবং বাকি যে এ কোণ এবং কোণ বি কোণ, এই দুটা কোণকে আমরা বলবো বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। এই বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সাথে বহিস্থ কোণের একটা সম্পর্ক হলো যে বহিস্থ কোণ এর পরিমাণ সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। কি বলতেছি? যে বিপরীত অন্তস্থ কোণ এ এবং বি, এই দুটি কোণের সমষ্টির পরিমাণ হবে আমাদের বহিস্থ কোণ। যেমন আমি একটা এক্সাম্পল নেই যে ত্রিভুজ এ বি সি। আমি ধরলাম যে এই কোণটার পরিমাণ 30 ডিগ্রি, এই কোণটার পরিমাণ 45 ডিগ্রি। বা আমি ধরলাম যে এই কোণটার পরিমাণ ধরলাম 60 ডিগ্রি, এই কোণটার পরিমাণ ধরলাম 45 ডিগ্রি। তাহলে আমাদের এই যে বিসি বাহুকে বর্ধিত করলে এই যে আমার একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই বহিস্থ কোণের পরিমাণটা কত? তোমাদের এমসিকিউতে আসলো যে এই বহিস্থ কোণের পরিমাণটা কত। তাহলে বহিস্থ কোণের সাথে আমাদের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের একটা সম্পর্ক আছে, যে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান কি? আমাদের বহিস্থ কোণ। তাহলে এই যে আমার যে বহিস্থ কোণ কি হবে? এই কোণ এ প্লাস কোণ বি এর যোগফল 45 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 105 ডিগ্রি। তাহলে আমাদের বহিস্থ কোণের পরিমাণ কত? এই কোণটা আমাদের হবে 105 ডিগ্রি। আশা করি তোমরা এইভাবে বহিস্থ কোণ বের করতে পারবা। এরপর আমরা শিখব বাহু ও কোণের সর্বসমতা।
এর আগে আমাদের উপপাদ্য 5-এ বলা হয়েছে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা আমরা সবাই জানি, তাই এই বিষয়টি নিয়ে আমরা বেশি কথা বলবো না। উপপাদ্য 5-এ কি বলা হয়েছে? যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যে কোণ এ, কোণ বি, কোণ সি সমান 180 ডিগ্রি, বা কি বলতে পারি, 2 সমকোণ। 2 সমকোণ, যেখানে এক সমকোণ সমান কি 90 ডিগ্রি। এরপর আমরা আলোচনা করব বাহু ও কোণের সর্বসমতা। বাহু ও কোণের সর্বসমতা। প্রথমে আসি বাহুর সর্বসমতা। বাহুর সর্বসমতা। দুটি বাহু বা রেখাংশের দৈর্ঘ্য, দুটি বাহু বা রেখাংশের দৈর্ঘ্য সমান হলে বাহু দুটি পরস্পর সর্বসম হবে। যেমন আমি একটা রেখাংশ ধরলাম এ বি, এটার দৈর্ঘ্য ধরলাম 2 সেন্টিমিটার। আর একটা বাহু যদি এরকম হয় সি ডি, এটাও আমার 2 সেন্টিমিটার। তাহলে এই এ কি, তাহলে এই এ বি বাহু এবং সিডি বাহু কী হবে? সর্বসম হবে। মানে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলেই বাহু দুটি কী হবে? সর্বসম হবে, মানে সমান হওয়া লাগবে। তারপর আসি কোণের সর্বসমতা। কোণের সর্বসমতা সেম, দুটি কোণের পরিমাণ, দুটি কোণের পরিমাপ সমান হলে কোণ দুটি পরস্পর সর্বসম হবে। কোণ দুটি কী হবে? পরস্পর সর্বসম হবে। যেমন আমি একটা কোণ ড্র করলাম, এই কোণটা যদি হয় 30 ডিগ্রি, নাম দিয়ে দিলাম এ বি সি কোণ। এ বি সি কোণ সমান 30 ডিগ্রি। আরেকটা আমি কোণ ড্র করি সি ডি ই, এটাও যদি কি হয় 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণ বি এবং কোণ ডি কি সর্বসম। ওকে, আশা করি তোমরা বাহু এবং কোণের সর্বসমতাটা বুঝতে পেরেছো। বাহুর সর্বসমতা মানে বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, আর কোণের সর্বসমতা মানে দুটি কোণের পরিমাপ সমান হতে হবে। এরপর আসি আমাদের ত্রিভুজের সর্বসমতা নিয়ে। ত্রিভুজের সর্বসমতা। দুটি ত্রিভুজ কখন সর্বসম হবে? আমি দুটি ত্রিভুজ অঙ্কন করে তোমাদের দেখাই। এ বি সি একটা ত্রিভুজ, আবার ডি ই এফ একটা ত্রিভুজ। এই দুটি ত্রিভুজ আমাদের তখনই সর্বসম হবে যখন এই ত্রিভুজের যে এ বি বাহু আর ডি ই এফ ত্রিভুজের ডি বাহু সমান হবে, এই ত্রিভুজের এসি বাহু সাথে ডিএফ বাহু সমান হবে, এবং বিসি বাহু আর ইএফ বাহু যদি সমান হয় এবং তাদের পরস্পর কোণগুলোও যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে দুটি ত্রিভুজের পরস্পর বাহুগুলো এবং পরস্পর কোণগুলো সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। মানে আমার সব কিছু সমান হতে হবে, তাহলেই ত্রিভুজ দুটি কী হবে? সর্বসম হবে। বাহু এবং কোণ উভয় কী হবে? সর্বসম হলেই তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এখন এই ত্রিভুজ দুটি সর্বসম হওয়ার জন্য আমাদের অনেকগুলো উপপাদ্য আছে। উপপাদ্য 6 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাহু কোণ বাহু উপপাদ্য। এই উপপাদ্যের সাহায্যে কীভাবে আমাদের দুটি ত্রিভুজ সর্বসম হয়? যে কোনো একটা ত্রিভুজের দুটি বাহু অপর একটি ত্রিভুজের দুটি বাহু যদি সর্বসম হয় এবং ওই দুটি বাহু দ্বারা উৎপন্ন কোণ যদি সর্বসম হয়, তাহলে আমাদের ত্রিভুজ দুটি কী হবে? সর্বসম হবে। বিষয়টা এরকম যে একটা ত্রিভুজ আমি আঁকাইলাম, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দুটি বাহু, এই দুটি বাহু সমান যদি আর একটা ত্রিভুজের হয়, এই বাহু যদি পরস্পর সমান হয়,
এবং এই দুটি বাহু দ্বারা যে সংলগ্ন যে কোণ, এই কোণ দুটিও যদি পরস্পর সমান হয় তাহলে আমাদের এই ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম হবে। এ বি সি ডি ই এফ কী হবে? এ বি সি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। তাহলে কি বলতেছি? একটি ত্রিভুজের দুটি বাহু এবং ওই বাহু দ্বারা উৎপন্ন যে সংলগ্ন কোণ অপর আরেকটি ত্রিভুজের দুটি বাহু এবং ওই দুটি বাহু দ্বারা উৎপন্ন সংলগ্ন কোণ পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আর এই যে আমাদের বাকি যে বাহুটা, এটা আমাদের অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসি আমি উপপাদ্য সাথে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয়, যদি কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হবে। যেমন আমি একটা ত্রিভুজ আঁকলাম যে এই বাহুটা আর এই বাহুটা কি পরস্পর সমান, এটার নাম দিলাম এবি বাহু আর এটার নাম দিলাম এসি বাহু। এই যে কোনো একটা ত্রিভুজে যদি আমাদের দুইটা বাহু পরস্পর সমান হয় তাহলে এই দুইটা বাহুর যে বিপরীত কোণ, এই সি কোণ এবং বি কোণ পরস্পর সমান হবে। কোণ কি? কোণ বি এবং কোণ সি পরস্পর সমান হবে। কোণ বি এবং কোণ সি পরস্পর সমান হবে। আমাদের যদি একটা ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় তাহলে ওই দুটি বাহুর যে বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ এই বি কোণ, এই বাহুর বিপরীত কোণ সি কোণ, তাহলে এই বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হবে। আবার আমি যদি বলি যে কোন একটা ত্রিভুজের যদি দুটি কোণ পরস্পর সমান হয়, দুটি কোণ যদি পরস্পর সমান হয় তাহলে এই কোণের যে বিপরীত বাহু দুটি পরস্পর সমান হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর আসি উপপাদ্য। এটা আমাদের ছিল উপপাদ্য 8। উপপাদ্য 8। এরপর আসি আমরা উপপাদ্য 9 যে বাহু উপপাদ্য। এটা খুবই ইজি। যে একটি ত্রিভুজের এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের সাথে অন্য আরেকটি ত্রিভুজের যদি বাহুগুলো পরস্পর সমান হয়, যেমন এবি বাহু দৈর্ঘ্য যদি ডি বাহু সমান হয়, এই ইএসির বাহুর দৈর্ঘ্য যদি ডিএফ বাহু সমান হয়, বিসি বাহুর দৈর্ঘ্য যদি ইএফ বাহু সমান হয়, তাহলে আমাদের কী হবে? ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম হবে। কি বলছে? যে বাহু মানে ত্রিভুজের তিনটা বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এরপর আমরা আসি উপপাদ্য 10 কোণ বাহু কোণ। কোন একটা ত্রিভুজের দুটি কোণ এবং ওই কোণ সংলগ্ন বাহু যদি অপর আরেকটি ত্রিভুজের দুটি কোণ এবং তাদের সংলগ্ন বাহুর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। কেমন? দেখো আমরা কি করছি, যে দুটি ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি এবং ডিই এফ। কি বলছে? কোণ বাহু কোণ উপপাদ্য। এখানে আমাদের একটি ত্রিভুজের দুটি কোণের সাথে অপর আরেকটি ত্রিভুজের দুটি কোণের যদি সর্বসম হয় এবং ওই দুটি কোণ দ্বারা ওই দুটি কোণ সংলগ্ন যে বাহু আছে অপর ত্রিভুজের ওই দুটি কোণ সংলগ্ন বাহু দ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে এই ত্রিভুজ দুটি সর্বসম হবে। তার জন্য নাম দিয়েছি কি? কোণ বাহু কোণ। এই বি কোণের সমান কি হবে? ই কোণ। এই বিসি বাহুর দৈর্ঘ্য হবে সি দৈর্ঘ্য, আর এই কোণ সির সমান হবে কি? এফ এর সমান। যদি এই কন্ডিশন মেনটেন করে তাহলে আমাদের ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে কোণ বাহু কোণ উপপাদ্যের সাহায্যে আমাদের ত্রিভুজ দুটি সর্বসম হয়। লাস্ট যে আমাদের সর্বসম করার একটা উপায় আছে, উপপাদ্য
11, সেটা হচ্ছে আমাদের অতিভুজ বাহু উপপাদ্য। অতিভুজ বাহু উপপাদ্য। আমাদের দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম করার জন্য আমাদের এই অতিভুজ বাহু উপপাদ্য দরকার হয়। দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম করার জন্য কি করতে হবে? আমাদের দুটি ত্রিভুজের অতিভুজদ্বয় পরস্পর সমান হতে হবে। আর এই যে দুটি ক্ষুদ্র কোণ আছে, যে আমাদের এই যে দুটি ক্ষুদ্র বাহু আছে, এই দুটি বাহু যে কোনো একটি সমান হলেই আমাদের ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে কি, যে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং বাকি যে দুটি ক্ষুদ্র বাহু আছে, এর যে কোনো একটি সর্বসম হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। যেমন এ বি সি, এসির সাথে এই ডি ই এফ, যে এসি অতিভুজ আর ডিএফ অতিভুজ সর্বসম হলো, আর বাকি যে দুটি আমাদের ক্ষুদ্রতম বাহু আছে, এই দুটি বাহুর মধ্যে যে কোনো একটি সর্বসম হলে ত্রিভুজ দুটি আমাদের কী হবে? সর্বসম হবে। এটি আমাদের সমকোণী ত্রিভুজ সর্বসম করার উপপাদ্য। এরপর আমরা আসি যে উপপাদ্য 12। একটা জিনিস দেখো, যে একটা ত্রিভুজ আমি যদি ড্র করি এ বি সি, ত্রিভুজের মধ্যে আমি যদি দুটি কোণ কল্পনা করি, যে বি কোণ এবং এ কোণ, দেখো আমাদের এখানে বাহু আছে কয়টা? 3টা বাহু। এবি একটা বাহু, বিসি একটা বাহু, আর এসি একটা বাহু। আমাদের এই বাহুর বিপরীত কোণ, যে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ কি? এই সি কোণ। আর বৃহত্তর বাহুর বিপরীত কোণ এ কোণ। আমাদের ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ সবসময় বৃহত্তর বাহুর বিপরীত কোণ অপেক্ষা কী হবে? ছোট হবে। তাহলে কোণ সি কী হবে? বৃহত্তর কোণ এর সাথে কী হবে? ছোট হবে। বৃহত্তর বাহুর বিপরীত কোণ অপেক্ষা ছোট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ত্রিভুজের 3টি বাহু থাকলেই ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। ত্রিভুজ হওয়ার আমাদের শর্ত আছে। ত্রিভুজ হওয়ার কয়েকটি শর্ত আছে। 1 নম্বরে, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। 2 নম্বর কথা হইতেছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হতে হবে। যেমন আমি তোমাকে বললাম যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, এই 3টে বাহু দ্বারা কি ত্রিভুজ গঠন করা সম্ভব? দেখো আমরা দেখি যে কি বলছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল আমাদের কি হতে হবে? তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তাহলে আমি যদি প্রথম দুইটা বাহুর যোগ করি, তাহলে কি হলো? 7 সেন্টিমিটার। এই 7 সেন্টিমিটার কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর? নট। তাহলে আমাদের ত্রিভুজ গঠন করা সম্ভব না। আর একটা উদাহরণ নেই, 5, 4, 9 বা 10 নিলাম এখানে, যে 5, 4, 10, এই ক্ষেত্রে কি ত্রিভুজ গঠন করা সম্ভব? দেখো আমরা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল আমাদের কি হইতে হবে? তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। যেমন 5, 4 যোগ করলে কি হবে? 9, যাকে তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর? নো। তাহলে এই 3টি বাহু দ্বারা আমাদের ত্রিভুজ গঠন করা সম্ভব না। তাহলে কেমন 3টি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব? যেমন 4,
5 7 এই তিনটা বাহু নাও। দেখো 4 আর 5 যোগ করলে কত হবে? 9, যা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আবার তুমি দুটি বাহু যদি বিয়োগ করো, যেমন 5 থেকে আমি যদি 4 বিয়োগ করি তাহলে কত হবে? 1। এই 1 কি? তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে আমাদের কি দুটি শর্তই মানছে। তাহলে এই তিনটি বাহু দ্বারা আমাদের ত্রিভুজ গঠন করা সম্ভব। আশা করি তোমরা এই ত্রিভুজ গঠনের শর্তসমূহ বুঝতে পেরেছো।